বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে সিবিআই তদন্ত শুরু হয়েছে আরজি কর কাণ্ডে। এদিকে আরজি কর কাণ্ড নিয়ে আজ বুধবার সমগ্র রাজ্য জুড়ে পথে নামল সরকারি এবং বেসরকারি সংস্থার হাসপাতালগুলোর ডাক্তাররা, যার ফলে সমগ্র রাজ্যের স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত হয়েছে। রাজ্যের অসংখ্য রোগী আজ চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছে। জুনিয়র ডাক্তাররা বা যার সকল চিকিৎসকরা আন্দোলন করছেন তাদের কাছে আমাদের আবেদন যে আপনারা এই দিকটা লক্ষ্য রাখুন, কারণ আন্দোলন করার অধিকার অবশ্যই আপনাদের আছে এবং যে ঘটনা ঘটেছে, যে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে, যে ধর্ষণের ঘটনা ঘটেছে, যে মৃত্যু হয়েছে, যে খুন হয়েছে, তার কোনোভাবেই তার ক্ষতিপূরণ হওয়া সম্ভব নয় এবং সে বিষয়ে অবশ্যই আন্দোলন করার অধিকার আপনাদের আছে। এটা নিয়ে আমরা কোনো দ্বিমত পোষণ করছি না, কিন্তু আন্দোলনটাকে এমনভাবে আপনারা করুন যাতে আপনাদের দিকে আঙুল তোলার ক্ষমতা যেন কারো না থাকে। যেমন আজ থেকেই শুরু করেছে, গতকাল থেকে শুরু করেছে শাসক তৃণমূল কংগ্রেস, হাসপাতালে পরিষেবা ফিরিয়ে দিতে হবে। তারা এই কথাটা বলে জনগণের আস্থা অর্জন করার চেষ্টা করবে। আজকে একথা খুব স্পষ্ট করে বললেই বলা যেতে পারে যে জনগণ থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে গেছে তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তে অন্তত আরজি কর কাণ্ডে তারা চেষ্টা করবে রিভাইভ করতে, তারা চেষ্টা করবে এই যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন বা চিকিৎসকদের যে আন্দোলন, এই আন্দোলনের ফলে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হবে সেই পরিস্থিতির দিকে নজর দেওয়াটার দায়িত্ব কিন্তু আপনাদের সকলেরই আছে এবং আপনারা অবশ্যই দায়িত্ব সেদিকে লক্ষ্য রাখবেন, এই কামনাটা আমরা করছি। তো গতকালে আমার ভিডিওটা দেখার পরে এক ব্যক্তি, তার নাম আমি বলছি না, এক ব্যক্তি মন্তব্য করেছেন যে মেয়েরা তাদের অধিকারের দাবিতে রাস্তায় নামবেন, তাকে দুর্ভাগ্যজনক বলেছেন কেন। বিষয়টা একটু পরিষ্কার করেই বলা যাক কেন দুর্ভাগ্যজনক বলেছি। কারণ দুর্ভাগ্যজনক আপনি বলিনি, সামান্যতম যদি আপনারা বিবেকবান হন, যদি মানবিক গুণ থাকে আপনার মধ্যে, তাহলে এই কথাটা কেন ব্যবহার করেছি সেটা আপনারা বুঝে উঠতে পারবেন, খুব পরিষ্কারভাবেই বুঝে উঠতে পারবেন বা বুঝে উঠতে পেরেছেন। জেনে শুনে হয়তো ভুল ব্যাখ্যা দিচ্ছেন, হয়তো ভাবছেন আমাকে অর্বাচীন ভেবেই হয়তো আপনারা এ ধরনের কথাবার্তা বলছেন। প্রথমেই বলি যে আমাদের দেশ স্বাধীন দেশ, আমাদের দেশের যে সংবিধান, সেই সংবিধান সকলকে সমান অধিকার দিয়েছে। সেই সংবিধানে কোথাও বলা নেই যে নারীরা রাতের বেলা বেরোতে পারবে না, মেয়েরা রাতের বেলা যেতে পারবে না, রাতের বেলা কাজ করতে পারবে না। আমাদের দেশের সংবিধান অধিকার দিয়েছে নারী পুরুষের সমতার। আমাদের দেশের সংবিধান অধিকার দিয়েছে লিঙ্গ ভেদে কারুকে কম পয়সা বেতন দেওয়া যাবে না, সবাইকে সমান বেতন দিতে হবে, সমান কাজের সমান বেতন দিতে হবে, সমান সুযোগ সুবিধা দিতে হবে। তুলনায় মেয়েরা একটু বেশি সুযোগ সুবিধা পাচ্ছে। প্রশ্নটা হচ্ছে এই জায়গাতে যে স্বাধীনতার ৭৮ বছর পরে যখন ১৪ই আগস্ট রাত্রিবেলা যখন রাতের শহর দখল করছে মহিলারা, কারণ তাদের নিরাপত্তার দাবিতে, তাদের সম্ভ্রম রক্ষার দাবিতে, তাদের ইজ্জত রক্ষার দাবিতে, তাদের সংহতির দাবিতে, তাদের সম্মানের দাবিতে, তখন স্বাভাবিকভাবেই সেটা দুর্ভাগ্যজনক নয়তো সেটা কি সৌভাগ্যজনক বলে আপনারা মনে করেন? যিনি আমাকে বলছেন তাকে আমি প্রশ্নটা করছি যে সেটা সৌভাগ্যজনক বিষয় নয়, অবশ্যই দুর্ভাগ্যজনক বিষয়। স্বাধীনতার ৭৮ বছর পরে যখন মেয়েরা তাদের অধিকারের দাবিতে রাত দখল করছে, তখন প্রশ্ন, এটা কি দুর্ভাগ্যজনক ঘটনা নয়? এতে বুক লুকাতে হচ্ছে না, শাসককে বুক লুকাতে হচ্ছে না, আমাদের সভ্য সমাজের প্রতিনিধি বলে যারা আমরা দাবি করে তাদেরকে বুক লুকাতে হচ্ছে না। অধিকারের প্রশ্ন তো ছেড়ে দিন, মহিলাদের অধিকার আমাদের কাছে এটা বিস্ময়ের ব্যাপার, কারণ আমরা তাদের নিরাপত্তা দিতে পারিনি, আমরা অক্ষমতা পরিচয় দিয়েছি। সেজন্যই আজকে মেয়েরা রাতের শহর দখল করছে। এই যে দখল, অবশ্যই এই যে গর্জন, এই যে নারী শক্তির গর্জন, এই গর্জনে কিন্তু মহিলা মুখ্যমন্ত্রীর পতন শুরু হতে চলেছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আজকে রাত যেভাবে সমগ্র বাংলা তো জুড়ছেই,
এবং আমি দেখলাম যে বাংলাদেশের অন্যতম বিদ্রোহী গায়িকা সায়ন অর্থাৎ ফারজানা সায়ন, যিনি গত বাংলাদেশে যে সম্প্রতি যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানে যার গান সবচেয়ে বেশি মানুষের মধ্যে মানবিক আবেদন নিয়েছিল, সবচেয়ে বেশি প্রতিবাদী কণ্ঠস্বরকে উজ্জীবিত করেছিল, সেই সায়নও দেখলাম আজ সকালে তার একটা গান ইউটিউবে আপলোড করেছেন। সেখানে বলেছেন যে কলকাতার শহরে কলকাতার রাত দখল করছে সেখানকার মেয়েরা, আমরাও তাদের সঙ্গে সঙ্গী, তাদের উদ্দেশ্যে আমরা এই গানটা নিবেদন করছি। সমগ্র বাংলা জুড়ে, অবিভক্ত বাংলাই বলতে পারেন, ওপার বাংলাতেও নাকি এই আরজিকরের ঘটনার প্রতিবাদে রাত জাগবে মেয়েরা। সত্যি মেয়েদের এই গর্জন, মাতৃশক্তির এই গর্জনে আমাদের মহিলা মুখ্যমন্ত্রীর পতনের ধ্বনি তো সূচিত হচ্ছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমি যদিও ব্যক্তিগত স্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক লড়াইকে সম্মান জানাই, তার যে উত্থান, তিনি একটা একটা বস্তি থেকে উঠে এসে পশ্চিম বাংলার মতো রাজ্যের জননেত্রী হয়ে উঠেছেন, তার এই কৃতিত্বকে আমি সম্মান জানাই। কিন্তু একথাও বলতে দ্বিধা নেই, তিনি নিজেরই দোষে অর্থাৎ নিজেরই ভুলের জন্য আজকে যেমন রাবণ যেমন লঙ্কার একটা আগুন ধরিয়ে দিয়েছিল নিজের ভুলের জন্য, সীতা অপহরণ করার মাসুল দিতে হয়েছিল। আজকে এই আরজিকর কাণ্ডে তিনি সবটাই প্রায় নিয়ন্ত্রণের মধ্যে এনে ফেলেছিলেন যদি একটু ভুল না করতেন, যদি আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে পুনর্বাসন দিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজে না পাঠানোর সিদ্ধান্ত নিতেন, তাহলে হয়তো বিষয়টি ঘটতো না। আজকে আপনারা দেখেছেন, শুনেছেন টিভির পর্দায়, আমি আর নতুন করে বলবো না, প্রাক্তন সাংসদ তৃণমূলের শান্তনু সেন, তৃণমূলের প্রথম সারির নেতা এবং মুখপাত্র বলা হয়, সেই শান্তনু সেনও অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন। পাশ করানো থেকে শুরু করে প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে একাধিক অভিযোগ এনেছে তার বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী জানতেন না এটা হয় না, তাহলে মুখ্যমন্ত্রী কোন উদ্দেশ্য নিয়ে, কোন লক্ষ্য নিয়ে সন্দীপ ঘোষের পাশে দাঁড়িয়েছিলেন? প্রশ্ন বাংলার মানুষের, প্রশ্ন দেশের মানুষের। আজকে রাহুল গান্ধী টুইট করেছেন, সেখানে বলেছেন আরজিকরের ওই নির্যাতিতাকে ইনসাফ দেওয়ার পরিবর্তে অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে, অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। যাক কথাই আমাদের কাছে লজ্জা লেগেছে। বাংলার মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, তার বাড়িরই যে ধরে নিন তার বাড়িরই কন্যা ধর্ষিত হয়েছে, তার বাড়িরই কন্যা নির্যাতিত হয়েছে, তার বাড়িরই কন্যা খুন হয়েছেন, তিনি কি করতেন? এইভাবে বিচার করতেন? এইভাবে কি তার প্রচার হতো? এইভাবে কি তদন্ত হতো? যেভাবে তদন্ত করেছেন, সবচেয়ে অবাক লেগেছে যে ব্যক্তি বিরুদ্ধে যাকে গ্রেপ্তার হয়েছে বলে এত ফলাও করে প্রচার করা হচ্ছে, সেই সন্দীপ রায়ের শারীরিক পরীক্ষা পর্যন্ত করা হয়নি, আজকে সিবিআই করেছে। ভাবুন তো কোন দিকে নিয়ে যাচ্ছে। একটা সহজ সমীকরণ বলছে ওই মেয়েটিকে কোনো একা ব্যক্তির পক্ষে ধর্ষণ এবং খুন করা সম্ভব নয়, সহজ সমীকরণ বলছে। পোস্টমর্টম রিপোর্ট বলছে তার উপরে পাশবিক অত্যাচার হয়েছে, সেই পাশবিক অত্যাচারটা একার দ্বারা করা সম্ভব নয়। কলকাতা পুলিশ জানে না? কলকাতা পুলিশ এতদিন ধরে কি করছিলেন? আজকে মুখ্যমন্ত্রী আজকেও বুধবারেও সাংবাদিকদের কাছে অনেক কথা বলেছেন, তার বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি চলে গেছেন আনন্দমার্গী হত্যা, তিনি চলে গেছেন বানতলার হত্যা। আরে বাবা, সিপিএম ভুল করেছে বলেই তো সিপিএমকে সরিয়ে আপনাকে এনেছে। আপনার আমলে এত বড় একটা কাণ্ড ঘটল, সারা ভারতবর্ষের ইতিহাসে, সারা বাংলার ইতিহাসে কোনোদিন কোনো সময় সরকারি হাসপাতালের অভ্যন্তরে একজন চিকিৎসক এইভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে, এই ঘটনা হয়নি, নজিরবিহীন ঘটনা। এই ঘটনার জন্য মুখ্যমন্ত্রীর সাফাই দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। প্রথমেই দুঃখ প্রকাশ করে নিয়ে, প্রথমেই নিজের অজ্ঞতার কথা বলে নিয়ে, নিজের ব্যর্থতাকে স্বীকার করে নিয়ে উচিত ছিল সার্বিকভাবে সকলকেই স্যাক করে দেওয়া, তা তিনি করেননি। সাফাইয়ের পর সাফাই দিয়ে যাচ্ছেন, যেমন সাফাই দিয়েছিল রিজওয়ানুর কাণ্ডে বুদ্ধদেব ভট্টাচার্য। একই পথে হাঁটছেন মমতা। তাহলে একটা কথাই বলা যায়,
আজ রাতে সারা বাংলা জুড়ে বিভিন্ন প্রান্তে নারীদের যে গর্জন উঠবে, সেই গর্জনেই হয়তো মহিলা মুখ্যমন্ত্রী পতন সূচিত হবে। জানি না হবে কিনা, জানি না আদৌ ওই নির্যাতিতা কলকাতার তিলোত্তমাই বলুন, অভয়া বলুন, অভাগিনী বলুন, বিচার পাবে কিনা। সিবিআই কি বিচার দিতে পারবে, সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। কারণ যেভাবে রাহুল গান্ধী প্রতিক্রিয়া দিয়েছেন, আর সিবিআই কার হাতে বাঁধা সকলেই জানে। সিবিআইয়ের দড়িটা, সিবিআইয়ের সুতোটা কোথা থেকে নিয়ন্ত্রণ হয় সেটা আপনাদের জানতে বাকি নেই। দিল্লিতে এখন মোদি কিন্তু সংখ্যাগরিষ্ঠতা নেই মোদির, তাই যে কোনো সময় নিজের সরকার বাঁচানোর জন্যে আপোষে চলে যেতে পারে। ইনসাফ কি পাবেন ওই অভাগিনী? সেই প্রশ্ন রেখেই শেষ করলাম। আপনারা কি বলেন জানাবেন অবশ্যই। আবারও বলছি যে কলকাতার রাজপথে বা রাতের কলকাতা, রাতের শহর মেয়েরা দখল করবে ৭৮ বছর স্বাধীনতার পর, সেটা আমাদের সভ্য সমাজের কাছে সত্যিই দুর্ভাগ্যজনক বিষয়। কারণ আমরা মেয়েদের নিরাপত্তা দিতে পারিনি, আমরা মেয়েদেরকে সসম্মানে সম্মানিত করতে পারিনি। তারই প্রতিবাদে মহিলারা গর্জন করছে, নারী গর্জন করছে, মাতৃশক্তি গর্জিত হয়েছে। এর পরিণতি কি হতে পারে ভবিষ্যৎ বলবে। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে